আসসালামু আলাইকুম, কোড জার্নি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হলো HTML, যা বিগত টিউটোরিয়ালে আমি কিছু সংখ্যক আলোচনা করেছি। আমি মূলত শিখতেছি, আমি যে কোনো প্রফেশনাল কোডার তা না, আমি লার্নিংয়ের মাঝেই আছি। এর ফাঁকে মানে এর ফাঁকে ফাঁকে চেষ্টা করতেছি যাতে আমিও যেগুলো শিখি বা শিখতেছি সেগুলো ভিডিও বা কন্টেন্ট আকারে তৈরি করার জন্য, যাতে কিভাবে আমি শিখতেছি অন্যদের যাতে হেল্প হয়, তারাও যাতে শিখতে পারে সেভাবেই। সেসব কথা চিন্তা করেই মূলত আমার এই কন্টেন্ট বা টিউটোরিয়াল তৈরি করা। তো আমি যে প্রফেশনাল তা না, আমার ভুল ত্রুটি হবে, সেহেতু ভুল ত্রুটিগুলো আপনারা সবাই একটু ক্ষমার চোখে দেখবেন। তো বিগত ভিডিও টিউটোরিয়াল আমি চ্যাট জিপিটির মাধ্যমে HTML কোড কিভাবে HTML শিখতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে মূলত আবার আমরা যাব সেই চ্যাট জিপিটি মামার কাছে। চ্যাট জিপিটি মামা আমাদের আজকে কি শেখায় সেটাই আমরা শিখব। তো সেই সাথে আমি ছোট্ট করে একটি নোট তৈরি করে নিয়েছি, যাতে আমার পড়াইতে বা ভিডিও কন্টেন্ট তৈরি করতে সুবিধা হয়। তো HTML এ যে মূলত সব থেকে ব্যবহৃত ট্যাগ যেগুলো, তার মধ্যে একটি হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, যেটাকে আমরা মূলত হেডিং ট্যাগ বলে থাকি। তারপরে হচ্ছে পি ট্যাগ, তারপরে হচ্ছে ইমেজ ট্যাগ, যেটাকে আমরা আইএমজি দিয়ে প্রকাশ করে থাকি। ইউএল, এলআই, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে লিস্ট ট্যাগ। তারপরে এতে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, যেটাকে আমরা সাধারণত লিঙ্ক করার জন্য ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ফরম ট্যাগ, ইনপুট ট্যাগ, এটা হচ্ছে ফরম ট্যাগ। একটি ফর্ম তৈরি করার সময় ইনপুট, লেভেল এগুলো ব্যবহার করা হয়। সিলেক্ট অপশন আর কি, বিশেষ করে আমরা প্রতিটি ম্যাক্সিমাম পেজে দেখে থাকি যে আমাদের একটা বক্স দেওয়া থাকে, সেখানে বিভিন্ন টার্ম ও কন্ডিশন দিয়ে সিলেকশন করার জন্য একটা অপশন থাকে, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগ মূলত হচ্ছে কোনো কিছু একটা স্পেসিফিক ওয়ার্ডকে আমরা যদি কখনো ডিজাইন করতে চাই, তখন স্প্যান ট্যাগটা ব্যবহৃত হয় আর কি ওই ক্ষেত্রে। তারপর হচ্ছে এইচআর ট্যাগ, মানে হরিজেন্টাল একটা লাইনের জন্য। এইটা হচ্ছে ডিএল ট্যাগ অর্থাৎ ডিলেট ট্যাগ। আরও বেশ কয়েক ট্যাগ আছে, বেশ কয়েকটি, সেগুলো মূলত আমার লেখা হয়নি, সেগুলো ইনশাল্লাহ আবার আলোচনা করব। আজকে মূলত যতটুকু পারা যায় এগুলো নিয়ে আলোচনা করব। তো চলে গেলাম আমরা ভিএস কোড এডিটরে। আচ্ছা, অনেকে হয়তো ভিএস কোড ইনস্টল করতে বা এসবে অনেক সময় যায়, যে আসলে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমি রেফার করব ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করতে হয়, সেটা আপনারা আলাদা একটা টিউটোরিয়ালে দেখে নেবেন যদি চান। সেটাও আমি ইনশাল্লাহ টিউটোরিয়াল আকারেই প্রকাশ করব, কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয়, কিভাবে আসলে কোডিংয়ে আসার আগে বেসিক যে কম্পিউটার নলেজগুলো, সেগুলো থাকা অত্যন্ত জরুরি। কারণ বেসিক নলেজ কম্পিউটার সম্পর্কে না থাকলে, বা কীভাবে একটি অপারেটিং সিস্টেম, মোটামুটি একটা কম্পিউটার কীভাবে চালাতে হয় সে নলেজটা না থাকলে আসলে কোডিং জার্নিটা খুবই কষ্টকর হয়ে যায়। আর আমাদের সার্চিং যে নলেজটা, সেটাও থাকা যায়। আমরা ক্রোম ব্রাউজার কীভাবে সার্চ করতে পারি, ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আরও একটা টিউটোরিয়াল হবে, যেখানে ক্রোম ব্রাউজার নিয়েই বেসিক একটা ভিডিও হবে। তো আজকের লেসন শুরু করা যাক। আমরা চলে গেলাম ফাইল থেকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল নামের একটি ফোল্ডার তৈরি করলাম। এখানে এখন ডক টাইপ দিয়ে এভাবে অনেকগুলো সময় লাগে, ডক টাইপ দিয়ে একটা কোড তৈরি করা, তারপর ফুল একটা স্ট্রাকচার লেখা তৈরি করা। অতটা করে আমাদের ভিএস কোডে কিছু শর্টকাট দিয়ে থাকে। আমরা শিফট 1 চাপলে আমাদের বিস্ময়বোধক চিহ্ন আসবে, তখন ইন্টারনাল আমাদের পরিপূর্ণ যে HTML কোড স্ট্রাকচার সেটা চলে আসে। তো আজকে যে টপিকগুলো আমরা কভার করব সেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। সো আমরা কোড করতে শুরু করি।
h1 ট্যাগ। তো আমাদের এই কোডগুলো দেখার জন্য আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার, অর্থাৎ যাদের ইয়াতে নেই, ভিএস কোডে নেই, তারা আমরা এক্সটেনশনে যাই, এখানে সার্চ দিব লাইভ সার্ভার নামে, লাইভ সার্ভার। লাইভ সার্ভার সার্চ দিলে আমাদের কাছে এই লাইভ সার্ভারটি চলে আসবে। এটি ইনস্টল করলে আমরা সহজেই ক্রোম ব্রাউজারে আমরা কোডটি রান করতে পারবো, রান করে দেখতে পারবো আসলে আমাদের কোড ঠিকঠাক আছে কিনা। তো আমাদের H1 মূলত হচ্ছে হেডিং ট্যাগ। এটি মূলত একটি হেডিং ট্যাগ। এখানে আমরা H1 থেকে H6 হেডিং ট্যাগ মূলত H1 থেকে H6 পর্যন্ত থাকে। H2 ট্যাগ, এটা হচ্ছে H1 H2, টোটাল 6টা ট্যাগ আছে। এটা হচ্ছে H3, তারপর হচ্ছে H4, তারপর হচ্ছে H5, তারপর হচ্ছে H6। H1 থেকে H6 পর্যন্ত টোটাল 6টি ট্যাগ। এটি হচ্ছে হেডিং ট্যাগ। আমরা চাইলে W3 স্কুল থেকে শিখতে পারি। W3 স্কুল আসলে অনেক কিছুই অনেক সময় কঠিন হয়ে যায়, যে আসলে বুঝতে আমাদের সমস্যা হয়, কিন্তু বাবা, কারণ আমরা হচ্ছি বাংলা ভাষার মানুষ, অনেক সময় ইংরেজি বুঝি না, বা ইংরেজি বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কোডিং জীবনে আসলে আমি এমনও দেখেছি যারা ইংরেজি না জানার কারণে জব পায়নি বা পাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের ইংরেজিটা জানাও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোডিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে H1 ট্যাগ। H1 মূলত H1 থেকে H6 পর্যন্ত, ঠিক আছে, এটাকে হেডিং ট্যাগ বলে থাকি আমরা। এগুলো যখন, এগুলো জাস্ট সিম্পলিসিটি আমি পরিচয় দিয়ে দিচ্ছি। যখন আমরা প্রজেক্টে কাজ করব, ইনশাল্লাহ বিগত 2-1 ভিডিওর মধ্যে আমরা HTML নিয়ে প্রজেক্ট তৈরি করা শুরু করব। কারণ এগুলো আমরা অনবরত ইউজ করতেই থাকবো, যখন ব্যবহার করব তখন আমরা অটোমেটিক শিখে যাব। আমাদের মূলত ম্যাক্সিমাম ভিডিওতে এমন কি হয় যে আমরা এগুলো শিখতে শিখতে 2-3 মাস সময় লাগে, সময় দিয়ে দিই, তখন পরে আর মানে ওইভাবে আর ভালো করে শেখা হয় না, সময় চলে যায় অনেক। HTML মানে শিখতে শিখতে 4-5 মাস পর্যন্ত অনেকে লাগায় দেয়। আসলে মূলত এগুলো 4-5 মাস লাগার কোনো সময় নেই, এটি সর্বোচ্চ 2 থেকে 3 দিন। কারণ যখন আমরা CSS নিয়ে প্রজেক্ট করব তখন HTML ব্যবহার করব, জাভা স্ক্রিপ্ট যখন কোড করব তখনও আমরা HTML ব্যবহার করব, রিঅ্যাক্ট নিয়ে করলেও HTML ব্যবহার করব। সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে আস্তে আস্তে আমরা শিখে যাই। এত কিছু ডিপ লেভেলে যাওয়ার দরকার নেই, মূলত কোন ট্যাগ কী কাজ করে এতটুকু শিখলেই এনাফ। পরবর্তীতে আমরা সে ট্যাগগুলো দিয়ে কাজ করতে করতে পরবর্তী অটোমেটিক এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়, আমরা শিখে যাই। পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করা, H1 এর কাজ হচ্ছে হেডিং তৈরি করা, পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ। আমরা এগুলো বাদ দিয়ে দিই, কারণ H6 পর্যন্ত জানি, আমরা অনুভূত এগুলো ট্যাগ দেখেই থাকি। পি ট্যাগ দিয়ে কাজ করি। লরেনের কিছুটা আমি টেক্সট নিলাম, এটা হেডার চলে আসলো, হেডিংয়ের উপরে প্যারাগ্রাফ থাকে, বিভিন্ন নিউজ পেপারে আর্টিকেল এগুলো দেখে থাকি। প্যারাগ্রাফের পরে তারপরে আমি ট্যাগ দিয়েছি ইমেজ ট্যাগটি অনবরত ব্যবহৃত একটি ট্যাগ। ইমেজ ট্যাগ পরে শেখাচ্ছি। তারপর স্প্যান ট্যাগে যাই। স্প্যান ট্যাগ মূলত মনে করেন আমরা অনেক সময় দেখি যে এই ট্যাগটা একটা বোল্ড আকারে আছে, তো এটা বোল্ড করার জন্য এমনি কোনো স্টাইল দেওয়া যায় না, তখন আমরা স্প্যান দিয়ে এখানে যদি ওই ইয়াটা লিখে দিই, দিলাম ম্যানগো দিলাম, তো এটাকে যখন আমরা ডিফারেন্টভাবে কালার দিতে যাব তখন এটা স্প্যান ট্যাগটা তখন ব্যবহৃত হয়। আমি সিম্পলিসিটি CSS ইউজ করলাম, যদি ইউজ করা ঠিক না, তারপরেও দিলাম রেড, তখন এটা রেড হয়ে গেল। এই কারণেই ম্যাক্সিমাম সময় আমরা স্প্যান ট্যাগটা ইউজ করি, যাতে কোনো কিছু পৃথকভাবে আমরা যদি ডিজাইন করতে যাই সেক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগটি ইউজ করি। তারপরে চলে আসলো ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের বিস্তারিত একটি টিউটোরিয়াল থাকবে, কারণ ফর্ম ট্যাগটি খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ।
কারণ ফর্ম ট্যাগ আমরা অনবরত ফর্ম পাবো, সাবমিট ফর্ম, লগ ইন ফর্ম, আরও বিভিন্ন ধরনের ফর্ম আছে। ফর্মের জন্য এক্সট্রাভাবে একটি টিউটোরিয়ালই তৈরি করা দরকার, সেক্ষেত্রে আমি আলাদাভাবে টিউটোরিয়াল তৈরি করাবো। মূলত আমরা যদি এতটুকু জানতে পারি যে একটা ট্যাগ কেমনে লেখা হয়, ক্লোজিং কিভাবে, মূলত বর্তমানে ভিএস কোডে বা এগুলোতে অল্টারনেটিভ দিয়ে থাকে, ক্লোজিং দিলে ওপেনিং দিলে ক্লোজিং হয়ে যায়। আর ইন্টারভিউতে ম্যাক্সিমাম এগুলো ধরা হয় না যে আসলে কিভাবে ক্লোজিং করতে হয়, কিভাবে, এত কিছু না। আমরা ধীরে ধীরে কোড করতে করতে এগুলো শিখে যাব। সেহেতু আমার মতে ভিএস কোড যেগুলো আমাদের বর্তমান প্রোভাইড করছে সেগুলো নেওয়াই উত্তম। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বর্তমানে এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে এখন আমরা কোনো কিছু দিয়ে দিলে আমাদের অটোমেটিক কোডও জেনারেট করে দেয়, ওয়েবসাইটও জেনারেট করে দেয়। সেক্ষেত্রে এখন এইভাবে খুঁটিনাটি মানে দেখাটা আমাদের বর্তমান বোকামি ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, অনেকে জানে বর্তমানে ডিপ সিক আসছে, আরও অনেক কিছু আছে, চ্যাটজিপিটি আছে, বাট এগুলো তৈরি করতে গেলেও কিন্তু আমাদের কোনো ফান্ডামেন্টাল নলেজগুলো লাগেই। কারণ হঠাৎ করে আমরা যদি চ্যাটজিপিটিকে বা ডিপসিককে বলি যে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করে দাও, তারা কোড দিয়ে দিবে, প্রোভাইড করে দিল। সেটা কোডগুলো আমরা কীভাবে নিব, নিয়ে এসে সেট আপ করবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই বেসিক ফান্ডামেন্টাল নলেজগুলো লাগবেই। যে যে যতই বলুক যে আমাদের জব খেয়ে নিচ্ছে, আসলে জব কেউ খাচ্ছে না। জবের যে আগে যে জিনিসটা করতে 10 মিনিট লাগতো, সেই জিনিসটা করতে এখন 5 মিনিট সময় লাগতেছে। সময়ের যে ব্যবধানটা, মানে সময়ের যে আমাদের সময়টা যে নষ্ট হইতো, সেই সময়টা এখন কম নষ্ট হবে। আমরা সহজে সব কিছুই ম্যানেজ করতে পারবো। সেক্ষেত্রে ইয়ে দিয়ে আমরা দেব এলআই, আমাদের আপেল, বিভিন্ন ফুড, এগুলো মূলত লিস্ট আকারে, যেমন আমরা মেনু বারে যে লিস্টগুলো তৈরি করি, সেক্ষেত্রে এখান থেকেই করি। বানানা, অরেঞ্জ। আমার বানান ভুল হইতে পারে, আপনারা একটু ক্ষমা চোখে দেখবেন। কারণ লিস্ট আকারে চলে আসে, ইচ্ছে করলাম এখানে একটা H1 দিয়ে H3 দিলাম, ফুড আইটেম। ফুড আইটেমে এভাবে ফুড আইটেম থাকে। এইগুলো আসলে সিএসএস যে যখন শিখবো তখন আরও বিস্তারিত হয়ে যাবে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা ডট ডট আছে, আরেকটা আছে আমাদের অর্ডার লিস্ট। ওএল দিয়ে, এলআই দিয়ে, আর সেভ দিলাম অ্যাপেল। এতে 1 2 আসছে। অর্ডার লিস্ট মূলত, আনঅর্ডার লিস্ট মূলত কী করে, আমাদের যেগুলো ডট, তারপরে ত্রিভুজ আকৃতি বা বিভিন্ন সার্কেল আকৃতি যেগুলো আসে, এগুলো হয় মূলত হয় আনঅর্ডার লিস্ট দিয়ে। আর অর্ডার লিস্ট দিয়ে হয় নাম্বার, তারপরে আরও বিভিন্ন টাইপ আছে, এ টাইপ, বি টাইপ। এগুলো আসলে শিখতে শিখতে অনেক গভীর একটা নলেজ আছে, যেমন টাইপ কি দিব, হ্যাঁ, আরও অনেক কিছুই। মূলত আমরা টাইপ এগুলো এত কিছু শিখবো না, যেহেতু আমাদের সব কিছু অ্যাডভান্স হচ্ছে, আমাদের দ্রুত আঁকানোর সময় দরকার। সেক্ষেত্রে এটা চলে গেল অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এগুলো সাধারণত লিস্ট তৈরির ক্ষেত্রে আমাদের কাজে লাগে। লিস্ট তৈরির ক্ষেত্রে কি ম্যাক্সিমাম সময় আমরা এই যে বিভিন্ন ওয়েবসাইটে এই যে এই ওয়ার্ডটা যেমন এই, এইটা মূলত ওই অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দিয়ে এগুলো তৈরি করা হয় সিএসএস আরও বিভিন্ন মাধ্যমে। তো এগুলো আপনারা দেখবো, যেহেতু W3 স্কুল একটি পপুলার প্ল্যাটফর্ম, ফিউচারে আমরা এই যে W3 স্কুলের একটি ডেমো প্রজেক্ট ইনশাল্লাহ তৈরি করব। এগুলো কীভাবে তৈরি করা হয়, এর লোগো দিব, সার্চ বার দেবো, তারপর এগুলো সাইন আপ দিয়ে ইনশাল্লাহ প্রজেক্ট আমরা W3 স্কুলেরও একটি তৈরি করব। তো এইগুলো দিয়ে লিস্ট তৈরি করা হয়। তারপরে আমাদের ইনপুট আউটপুট নিয়ে, ফ্রম ট্যাগ নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও থাকবে। তারপর হচ্ছে সেকশন অপশন। সেকশন মূলত হয় কি, বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে অপশন থাকে, যেমন এই যে এখানে এইরকম না, এই যে এখানেই যেমন ক্লিক করলাম একটা অপশন আসলো, এরকম আলাদাভাবে অপশন থাকে। আচ্ছা, আমি ওইভাবে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখানেই দেখি সেকশন ট্যাগ না, এখানে একটা দেখি, আমরা সার্চ করি। আসলে আমি সার্চ খুঁজে পাচ্ছিলাম, তখন সার্চ দিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে সিলেক্ট ট্যাগ আর কি, সেকশন ট্যাগ না, সরি, সিলেক্ট ট্যাগ। এই সিলেক্ট ট্যাগের মূলত কাজ হচ্ছে এই যে
আমি আসলে ওইভাবে কোনো আইটেম পাচ্ছিলাম না এই গাড়ি কাজ। এই যে বিভিন্ন এরকম বার আসে, এগুলো তৈরির ক্ষেত্রে আমাদের সিলেক্ট একটি জায়গায় যেটা ফর্মটেকের মধ্যে থাকে আর কি, সিলেক্ট একটা আমাদের লাগে। তো আমি এখানে মূলত বেসিক এইচটিএমএল যে ট্যাগগুলো আছে এগুলো একটা ধারণা দিচ্ছি যে আসলে কোন ট্যাগগুলো কীরকম কাজ করে, এগুলো খুঁজে দেখবেন। এরপরেও যদি বিস্তারিত পড়া লাগে আমি পড়াবো। আসলে কি বর্তমানে ওইভাবে খুঁটিনাটি পড়া আসলে ওই যে বললাম বোকামি। আমরা এই ট্যাগগুলো একই ট্যাগ যখন সিএসএস শিখবো তখন ডিজাইনের ক্ষেত্রে ইউজ করবো, আস্তে আস্তে এগুলো হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। আমরা যত এগুলো সময় লাগাবো তত আমরা সামনে এগোতে পারবো না। যদিও এগুলো ফান্ডামেন্টাল, এগুলো লাগেই, এইচটিএমএল ফান্ডামেন্টাল একটা লাগেই, যেগুলো প্রয়োজন সেগুলো আমরা শিখে নেব। আর যে বাকি ট্যাগগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ কভার করব। তো আজকে মূলত যে ট্যাগগুলো আমি দেখাইলাম সেভাবে কিছু দেখাইতে পারলাম না আসলে। ছোট ছোট ভিডিওগুলো করলেও বড় লেন্থ হয়ে যায়, বেশি কথা বলা লাগে, আমি গল্পই করলাম বেশি। আজকে মূলত এখানেই রাখলাম, ইনশাল্লাহ আমরা কালকে এগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। আর চ্যাটজিপিটি বা ডিপসিক যাই আসুক না কেন, এগুলো আমাদের জীবনকে সহজ করে, এগুলো আসলে কোড ধ্বংস করে না। কারণ ইন ফিউচারে আমরা সেগুলো কোনো চ্যাটবট তৈরি করতে গেলেও আমাদের ওইগুলোই লাগবে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো লাগবেই। এগুলো ছাড়াও কিন্তু চ্যাটবট তৈরি করা পসিবল না। হ্যাঁ, তারা আমাদের কোড প্রোভাইড করলো, আমরা কোড পেলাম, সেগুলো যে ভিএস কোড দিয়ে ইমপ্লিমেন্ট করব সেই কাজটা করতে গেলেও আমাদের এই বেসিক ফান্ডামেন্টাল নলেজগুলো লাগবে। আর নলেজিং যে বিষয়টা আছে, এমন কিছু জিনিস আছে যেটা চ্যাটজিপিটি বা এআই দিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের নিজস্ব থিঙ্কিংয়ের মাধ্যমেই সব কিছু সলভ করা লাগে। তো এই আমার এই নিয়ে ছোট একটি ভিডিও আজকে এই যাবতে শিখলাম, এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ডিপলি শেখার ট্রাই করবো। এটি আমার বিগিনার, যেহেতু শুরু করতেছি নতুন, ভুল ত্রুটি হবে, একটু চোখে রাখবেন। আসসালামু আলাইকুম।